বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। পাটিগণিতের এই সিরিজে আজ আমরা পার্ট 17-র 5টি অঙ্ক করব। অঙ্কগুলো থেকে বিভিন্ন পরীক্ষা যেমন পিএসসি, এসএসসি, রেল, ব্যাংক সব পরীক্ষাতেই সমানভাবে উপকার পাবে আশা রাখি। একটা কথা বলে রাখি, যারা বিভিন্ন চাকরি পরীক্ষার কারেন্ট অ্যাফেয়ার্স ইংরেজিতে করছো তারা আমার ইংরেজি মাধ্যমের চ্যানেল দাস ক্যাপিটাল সাবস্ক্রাইব করে রাখতে পারো। ওখানে প্রতি সপ্তাহের ও প্রতি মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ও কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ চালু আছে। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন দেখো, কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 7% ক্রয় মূল্যের 8%-এর সমান এবং বিক্রয় মূল্যের 9% ক্রয় মূল্যের 10% অপেক্ষায় 1 টাকা বেশি হলে বস্তুটির ক্রয় মূল্য কত? কি বলেছে মনে করো, এই হচ্ছে বিক্রয় মূল্য, আমি এটা সেলিং প্রাইস লিখছি, আর এটা ক্রয় মূল্য, এটা মনে করো কস্ট প্রাইস বা সিপি। বিক্রয় মূল্যের 7% ক্রয় মূল্যের 8%-এর সমান এবং বিক্রয় মূল্যের 9% ক্রয় মূল্যের 10% অপেক্ষা 1 টাকা বেশি। তাহলে বস্তুটার ক্রয় মূল্য কত? দেখো কি হচ্ছে এই জায়গাটায়, যে বিক্রয় মূল্য যা আছে তার 7% সমান ক্রয় মূল্য যা আছে তার 8%-এর সমান বলে দিয়েছে। আমি যখন বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য যদি করে নিই তাহলে এটা আসবে 8/7, অর্থাৎ বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 8:7, অর্থাৎ ক্রয় মূল্য যদি 7 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 8 টাকা। ঠিক আছে, এবার এইখানটা করে দেখো, বলেছিল যে বিক্রয় মূল্যের 7% ক্রয় মূল্যের 8%-এর সঙ্গে সমান এবং বিক্রয় মূল্য 9% ক্রয় মূল্যের 10% অপেক্ষা 1 বেশি। দেখো এই জায়গাটায় বিক্রয় মূল্য 2% বেড়ে গেল, ক্রয় মূল্য 2% বেড়ে গেল এবং এই 2% বাড়ার জন্য ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে গ্যাপ 1 টাকা বেড়ে গেল, তাই না? ওদের মধ্যে ডিফারেন্সটা 1 টাকা বেড়ে গেল, অর্থাৎ যদি শতকরায় যদি পার্থক্য যদি 2% হয় তাহলে টাকার হিসেবে ওটা 1 টাকা বেড়ে যাবে। যদি বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের মধ্যে যদি গ্যাপ যদি 100%, এটা 100% মানে হচ্ছে অরিজিনালি, যদি 100% গ্যাপ হয় তাহলে কত টাকা বেড়ে যাবে? এটাকে 50 দিয়ে গুণ করা হচ্ছে, তাহলে এটাকেও 50 দিয়ে গুণ করে বলবো যে এটা 50 টাকা বাড়বে। অর্থাৎ বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের মধ্যে যে ডিফারেন্স সেটা 50 টাকা, কিন্তু আমরা এখানে দেখেছিলাম বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের মধ্যে ডিফারেন্স কত? 1। আমি এখানে দেখতে পাচ্ছি 100%, অর্থাৎ মূল গ্যাপটা হচ্ছে 50 টাকা, কিন্তু এখানে দেখছি 1 টাকা। তাহলে আমি বলতে পারি 1 ইকুইভ্যালেন্ট টু 50। কী চেয়েছে? ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত আছে? 7, তাই না? ক্রয় মূল্য 7 আছে, তাহলে 7 সমান কী বলবো? একে 50 দিয়ে গুণ করে বলবো 350 টাকা, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। বোঝা গেছে? এখানে 2%, এখানে 2% সেম জিনিস এসে গেছে, তাহলে আমি বলতে পারি যে 2% সমান 1 টাকা, 100% সমান 50। 100% কী জিনিস? 100% হচ্ছে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে অরিজিনাল গ্যাপ, যেটা 100%, সেই গ্যাপটা কত? 50 টাকা। তা 50 টাকা যদি গ্যাপ হয়, এখানে দেখতে পেয়েছিলাম এটা 1 গ্যাপ আছে, তাহলে 1 সমান যদি 50 হয়, ক্রয় মূল্য হচ্ছে 7 টাকা। এখানে একটা প্রশ্ন তোমাদের মনে এক্ষুনি এসে গেছে হয়তো, যে গ্যাপ যদি এই 2% এইখানে 2% এইখানে না থাকতো তাহলে কি হতো? তাহলে তুমি এইভাবে করতে পারতে না। তুমি তখন কি করতে, আমি এখানে যেটা প্রথম করেছি যে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে রেশিও হচ্ছে 8:7, মনে করো গ্যাপ এটা সমান এলো না, তখন এই যে রেশিওটা ছিল বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের রেশিও 8:7 আসতো, তখন তুমি মনে করো তুমি বললে এটা 800 টাকা, এটা 700 টাকা, এটা ধরে নিলে। এবার কি বলেছে? বিক্রয় মূল্যের 9%, দেখো এটা বিক্রয় মূল্য ছিল, বিক্রয় মূল্যের 9% কত হবে? 800 9% মানে হচ্ছে 72 টাকা, এবং ক্রয় মূল্যের 10%, ক্রয় মূল্যের 10% কত হবে? সেটা হবে 70 টাকা। তখন গ্যাপটা কত হচ্ছে? গ্যাপটা হচ্ছে 2 টাকা। অর্থাৎ আমরা যদি বিক্রয় মূল্য 800 টাকা, ক্রয় মূল্য 700 টাকা ধরি, তাহলে সেই বিক্রয় মূল্যের 9% এবং ক্রয় মূল্যের 10%-এর মধ্যে যে গ্যাপ পার্থক্য সেটা হবে 2 টাকা। অর্থাৎ 2 টাকা যদি পার্থক্য হয় তাহলে ক্রয় মূল্য 700 টাকা হতে হবে আমাদের হিসেবে।
কিন্তু এখানে বলেছে যে বিক্রয় মূল্য অপেক্ষা ক্রয় মূল্য 1 টাকা বেশি, অর্থাৎ বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের মধ্যে গ্যাপটা হচ্ছে 1 টাকা। অর্থাৎ আমরা ধরেছি 2 টাকা গ্যাপ হলে ক্রয় মূল্য 700 টাকা হবে। তাহলে প্রশ্ন বলেছে 1 টাকা গ্যাপ, তাহলে 1 টাকা গ্যাপ হলে ক্রয় মূল্যটা কত হবে? দেখো 2 থেকে 700 এসছে, 1 কি এটাকে 2 দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে এটাকেও 2 দিয়ে ভাগ করে আমি উত্তর বলবো সেটা হবে 350 টাকা। কিন্তু যেহেতু প্রশ্নটা আসা প্রশ্ন, সেই জন্য আমি তোমাকে বলছি যে যদি দেখো যে এটা সেম ফিগার আছে তাহলে এটা মনে মনেই করে নেবে, আর যদি না হয় তাহলে একটুখানি করে নিও ক্যালকুলেশন। পরের প্রশ্ন দিকে যাও। 2 নম্বর প্রশ্ন দেখো, এক ব্যবসায়ী কোনো একটি বস্তুর ধার্য মূল্য 60% বাড়িয়ে রাখলেন এবং বস্তুটি বিক্রি করার সময় 25% ছাড় দিলেন। যদি বস্তুটির ক্রয়মূল্য 1600 টাকা হয় তবে বস্তুটির বিক্রয় মূল্য কত? সোজা অঙ্ক, কিন্তু অ্যাপ্রোচটাও আরও সোজা হওয়া উচিত। এখানে বস্তুটা মনে করো ক্রয়মূল্য বা কস্ট প্রাইস মনে করো 100 টাকা, বস্তুটাকে 60% বাড়িয়ে রেখেছে ধার্য মূল্য। ধার্য মূল্য মানে কত? ধার্য মানে হচ্ছে মার্ক প্রাইস, 60% বাড়িয়ে রেখেছে, অর্থাৎ যদি 100 টাকা বিক্রয় মূল্য থাকে 60% বাড়িয়ে সেটাকে ধার্য মূল্য 160 টাকা করে রাখলেন। এবার কী হচ্ছে, বিক্রি করার সময় বস্তুটাকে 25% ছাড় দিলেন। দেখো 25% মানে কত? 25% মানে হচ্ছে 1/4 অংশ, 25/100 কাটাকুটি করলে 1/4 অংশ দাঁড়ায়। তাই 1/4 অংশ ছাড় দিয়েছে, 1/4 অংশ ছাড় দিয়েছে মানে 4 টাকা যদি ক্রয় মূল্য 1 টাকা ছাড় দিয়েছে, 4 টাকায় যদি 1 টাকা ছাড় দেয় তাহলে বিক্রি করেছে ক টাকা? 4 টাকার বস্তুটা 1 টাকা ছাড় দিলে 3 টাকা, তাহলে 3/4 টাকায় বেচেছে। তুমি এরমও করতে পারতে, 1/4 ছাড় দিয়েছে, অতএব 1 বিয়োগ 1/4 বিক্রি করেছে 3/4 হয়েছে। মনে মনে করার জন্য কি হচ্ছে, 4 টাকায় 1 টাকা ছাড় দিয়েছে, তাহলে 4 টাকার জিনিসটা বিক্রি করেছে 3 টাকা। 4 টাকা যদি দাম লেখা থাকে 3 টাকায় বিক্রি করেছে, কিন্তু এখানে দাম লেখা আছে 160, তাহলে 160-এর জিনিসটা কত টাকায় বিক্রি করবে? 160 গুণিতক 3/4, কেন? 1/4 ছাড় দিয়েছে, তাহলে এই 3/4 অংশ বিক্রি করেছে। 1/60 3/4 সেটা হচ্ছে 120, এই টাকায় বিক্রি করেছে বলছে, অর্থাৎ সেলিং প্রাইস নাকি 120 টাকা। বোঝা গেছে? তাহলে 100 টাকার জিনিসটা 120 টাকা সে বিক্রি করছে, কিন্তু বলেছে বস্তুটার ক্রয় মূল্য 1600 টাকা। আমরা ধরেছিলাম 100, ওরা বলছে না এটা ক্রয় মূল্য হচ্ছে 1600 টাকা। তুমি এটাকে 1600 টাকা করো, 1600 টাকা করতে গেলে এটাকে 16 দিয়ে গুণ করতে হয়, তাহলে আমি এটাকেও 16 দিয়ে গুণ করব, অর্থাৎ এটা হবে 1920 টাকা, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। 3 নম্বর প্রশ্ন দেখো, ডিমের দাম 50% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি 24 টাকায় পূর্বের তুলনায় 4টি ডিম কম পেলেন। 1 ডজন ডিমের বর্তমান মূল্য কত টাকা? খুব ভালো অঙ্ক। দেখো একটা জিনিস আগে জেনে নিই অঙ্কটা করার আগে, এই যে প্রাইসের রেসপেক্টে যে কনজামশান, দাম বাড়বে জিনিস কম পাবো, দাম কমবে জিনিস বেশি পাবো, এর একটা জিনিস একটু জেনে রাখো। মনে করো যদি দাম বাড়ে তাহলে প্রাইস যদি বাড়ে তাহলে কনজামশানটা কমে যাবে। এর ইনভার্স রেশিও হতে হবে যদি একটা নির্দিষ্ট পরিমাণ টাকায় আগেও কিনতে এখনও কিনছো। যেমন মনে করো আমি যদি বলি, আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে আমি এখানে দেখাবো। এখানে মনে করো বলেছে 50% দাম বেড়ে গেছে। 50% মানে কি? 50% মানে হচ্ছে 1/2, অর্থাৎ 1/2 মানে হচ্ছে যদি 2 টাকায় আগে কিনতে তাহলে 1 টাকা দাম বেড়ে গেছে। কি প্রাইসটা 2 টাকা যদি আগে থাকতো, এখন প্রাইসটা 1 টাকা বেড়ে গেছে, অর্থাৎ এখন প্রাইস 3 টাকা হয়েছে। এটা হচ্ছে এখন, আর এটা হচ্ছে আগে, অর্থাৎ আগে যদি 2 টাকা দাম থাকতো 1 টাকা বেড়ে গেছে 3 টাকা হয়েছে। এবার প্রাইসের আমি বলতে চাইছি আগে তো 24 টাকাতেই কিনতো, এখনও 24 টাকাতেই কিনছি, এই টাকাটা ফিক্সড। যদি এই টাকা ফিক্স থাকে তাহলে কনজামশান বা ব্যবহারটা এর রিভার্স রেশিওতে কমে যাবে। মানে এখন যদি 3:2 হয় তাহলে এখন ব্যবহারের পরিমাণ 2:3 হয়ে যাবে, অর্থাৎ আগে এটা আগে যদি 3টে ডিম ব্যবহার করতো মানে 3টে ডিম কিনতো, তাহলে এখন 2টো ডিম কিনবে। কেন? এটা কেনটা বলি। মনে করো 3 আর 2 এর লসাগু হচ্ছে 6, একটুখানি দেখে নাও 3 আর 2 এর লসাগু কত? 6, অর্থাৎ আগে মনে করো 6 টাকা, এই যে আমরা এখানে ফিক্সড বলেছিলাম, আমি বলছি এই টাকাটা ফিক্সড।
আগে 6 টাকাতে কী করতো, এদের মনে করো আমি 6 টাকা বলে নিয়েছি, 6 টাকাতে কী হতো, যদি মনে করো আমি এটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে 3 পিস পেত আগে। এটা আগে দাম ছিল, দেখেছো আমি বলেছিলাম আগে দাম ছিল 2 টাকা। 6 টাকার যদি কিন্তু 2 টাকা যদি পিস হতো তাহলে আগে 3 পিস কিনতো। এখন ওই 6 টাকাতেই কিনছে, কিন্তু ডিমের দাম 3 টাকা করে হয়ে গেছে যেহেতু বেড়ে গেছে। তাহলে এখন ক পিস কিনছে, 2 পিস। দেখো এখানে কি ছিল, টাকার রেশিও ছিল 3:2, কিন্তু সেটা হয়ে গেল কত, 2:3। এটা কি, এটা হচ্ছে ডিমের পিস। তাহলে আমি বলতে পারি যদি একটা নির্দিষ্ট পরিমাণ টাকায় আগেও যা কিনতো এখনও তাই কিনছে, যদি দামের পার্থক্য আসে, যদি দাম বেড়ে যায় তাহলে তার উল্টো রেশিওতে ব্যবহার কমে যাবে, এবং যদি দাম যদি কমে যায় তাহলে সেই হিসেবে উল্টো রেশিওতে ব্যবহার বেড়ে যাবে। এখানে 50% দাম বেড়ে গেছে, আগে 2 টাকায় কিন্তু এখন সেই জিনিসটা 3 টাকায় কিনছে। তার মানে 3:2 যদি তোমার প্রাইসের রেশিও হয় তাহলে কনজামশানসের রেশিও হবে 2:3। বোঝা গেছে? ঠিক উল্টো রেশিও হবে। এটা কি জিনিস এলো, এটা হচ্ছে, এটা দাম ছিল, এটা হচ্ছে পিস, কতগুলো করে ডিম পাচ্ছে। এদিকটা কি, নিচে এই পুরুষ হচ্ছে আগে, অর্থাৎ আগে যদি 3 পিস ডিম পেত, এটা হচ্ছে এখন, দেখো এটা এখন ডিম পাচ্ছে 2 পিস। অর্থাৎ এখন এই যে আগে 3 পিস ডিম পেত এখন 2 পিস ডিম পাচ্ছে, অর্থাৎ এখন আর আগে পাওয়ার ডিমের মধ্যে পার্থক্য আমি দেখতে পাচ্ছি 1। কিন্তু এখানে দিয়েছে আগের তুলনায় 4টে ডিম কম পেলেন, তাহলে আমি বলতে পারি 1-এর ভ্যালু হচ্ছে 4। তাহলে এখন বলেছে 1 ডজন ডিমের বর্তমান মূল্য, মানে এখন মূল্য কত। আমি দেখব 1-এর ভ্যালু যদি 4 হয় তাহলে এখন কতগুলো ডিম পাচ্ছে। 1-এর ভ্যালু যদি 4 হয় তাহলে 2-এর ভ্যালু হচ্ছে 8। এটা কি পিস, অর্থাৎ এখন 8 পিস ডিম পাচ্ছে। কোন টাকায়, ওই 24 টাকাতে, যে টাকাটা আগেও কিনেছিল। বোঝা গেছে? তাহলে আমি বলতে পারি এই 8 পিস ডিমের বর্তমান দাম হচ্ছে 24 টাকা। 8 পিস ডিমের বর্তমান দাম 24 টাকা। তাহলে 1 পিস ডিমের বর্তমান দাম কত হবে, 24কে 8 দিয়ে ভাগ করলে 3 টাকা। চেয়েছে 1 ডজন ডিমের বর্তমান মূল্য কত, 1 ডজন মানে 12 পিস ডিমের দাম, তাহলে কত হবে, 12 × 3 36 টাকা, যেটা অপশান নাম্বার 1-এ আছে। যদি তোমাকে আগে বলতো তাহলে তুমি এটাকে 4 দিয়ে গুণ করে বলতে 12, তাহলে 12টার দাম তোমার চলে আসতো ওই 24 টাকায়। কেন, 1 ডজন মানে 12টা 24 টাকা। এই অঙ্কগুলোর ক্ষেত্রে বলি, এই অঙ্ক একটা করে আসে, টাকাটা যখন ফিক্স থাকবে একে রেশিওতে ভেঙে না, সবচেয়ে সুবিধে হবে। পরের প্রশ্ন দেখো, এ ও বি কোনো কাজের জন্য প্রতিদিন মোট 650 টাকা পায়। প্রতিদিন যদি এ বি এর 160% টাকা পায় তবে বি প্রতিদিন কত টাকা পাবে। খুব সোজা অঙ্ক। বলেছে এ ও বি মোট 650 টাকা পাচ্ছে, প্রতিদিন যা কাজ করবে 650 টাকা মোট পাবে। এ বি এর 160% টাকা পায়, অর্থাৎ এ যা টাকা পাবে তার পরিমাণ হচ্ছে বি এর টাকার 160%। বি এর টাকার 160%, শতাংশ মানে কি, নিচে দুটো শূন্য আছে। বোঝা গেছে? যদি এটা কাটাকুটি করা যায়, 8 দুগুণে 16, 5 দুগুণে 10, তাহলে আমি বলতে পারি এ আর বি এর টাকা পাওয়ার রেশিও হচ্ছে 8:5। অর্থাৎ এ যদি 8 টাকা পায় তাহলে বি পাবে 5 টাকা, এবং দুজনে মিলে পাবে 8 আর 5-এ 13 টাকা। ঠিক, এ যদি 8 টাকা পায়, বি পাবে 5 টাকা, এবং দুজনে মিলিতভাবে পাবে 8 + 5 13 টাকা। কিন্তু আমি এই সবে এইখানে লিখেছি যে দুজনে মিলিতভাবে পায় 650 টাকা। তাহলে আমি বলতে পারি 13 = 650 টাকা। তাহলে 1 = কত হবে, এটাকে 50 দিয়ে গুণ করে হচ্ছে, তাহলে 1-এর ভ্যালু হবে 50 হয়েছে। তাহলে 1-এর ভ্যালু যদি 50 টাকা হয়, বলেছে বি প্রতিদিন কত পায়। আমি তো দেখেছি বি প্রতিদিন 5 ইউনিট করে পায়। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 50 টাকা হয় তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে, 50 দিয়ে গুণ করে দাও, এটা হবে 250 টাকা, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। খুব তাড়াতাড়ি করে করা যায়, যত তাড়াতাড়ি করতে হবে তত পরে কোনো যদি অঙ্ক আটকায় সেখানে টাইম দিতে পারবে। নেক্সট কোশ্চেন, আজকের সেশনের শেষ প্রশ্ন দেখো,
যদি কোনো একটি বইয়ের বিক্রয় মূল্য বস্তুটির উপর প্রদত্ত ছাড়ের 5 গুণ হয় এবং ছাড়ের শতকরা হার ও লাভের শতকরা হার সমান হয়, তবে ছাড় ও ক্রয় মূল্যের অনুপাত কত? বইয়ের বিক্রয় মূল্য বস্তুটির উপর প্রদত্ত ছাড়ের 5 গুণ। মনে করো এখানে যদি ছাড় বা ডিসকাউন্ট যদি মনে করো 1 হয় বা ছাড় যদি 1 হয়, তাহলে বস্তুটার বিক্রয় মূল্য কত হবে? ছাড়ের 5 গুণ। তাহলে বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস হবে ছাড়ের 5 গুণ। 5 গুণ করে দিলাম, বুঝে গেছে? এবার বলেছে ছাড়ের শতকরা হার ও লাভের শতকরা হার সমান, অর্থাৎ ডিসকাউন্ট যা হবে প্রফিটও তাই হবে। ডিসকাউন্ট মানে কি? ডিসকাউন্ট মানে হচ্ছে কত টাকা ছাড় দিয়েছো। দেখো একটা জিনিস 5 টাকায় বিক্রি করেছো, 1 টাকায় ছাড় দিয়েছো, তাহলে বস্তুটার দাম কত টাকা লেখা ছিল, অর্থাৎ মার্ক প্রাইস কত ছিল? 5 টাকা 6। দেখো 6 টাকা জিনিসটার দাম লেখা ছিল, 1 টাকা ছেড়েছো, 5 টাকায় বিক্রি করেছো, বোঝা গেছে? এবার বলেছে বস্তুটা ছাড়ের শতকরা হার। ছাড় কার ওপর দেওয়া হয়? বিক্রি করার সময় যে জিনিসটার দাম লেখা থাকে তার উপর ছাড় দেওয়া হয়। যে জিনিসটার দাম লেখা থাকে তাকে আমরা মার্ক প্রাইস বলি, অর্থাৎ ছাড়টা সবসময় মার্ক প্রাইসের হয়। এক্ষেত্রে 6 টাকা যদি দাম লেখা থাকে তাহলে 1 টাকা ছাড় দিয়েছ, 6 টাকায় 1 টাকা ছাড় দিয়েছ, হয়েছে? 6 টাকায় 1 টাকা ছাড় দিলে এটাকে ছাড় বলা হয়। শতকরা পরিণত করতে গেলে এটাকে 100 দিয়ে গুণ করতে হয়। তুমি ফ্র্যাকশান মানে হচ্ছে 1/6 যদি ফ্র্যাকশানে রাখো, এটাকে পার্সেন্টেজ করতে গেলে শুধু 100 দিয়ে গুণ করতে হয়, বোঝা গেছে? এবার বলেছে ছাড়ের শতকরা হার। মনে রেখে রাখো আমি এটাকে গুণ করে দিয়েছি 100 দিয়ে, সেটা হয়েছে 1/6 অংশ। পার্সেন্টেজ না আবার আমি অংশতেই রাখছি। এই যে যেটা হবে এটা ছাড়ের শতকরা হার যেটা হচ্ছে, বলেছে এটাই নাকি লাভের শতকরা হার হবে। অর্থাৎ ছাড় যদি 1/6 অংশ হয় তাহলে লাভও 1/6 অংশ হবে। লাভ বলতে কি বুঝি? লাভ বলতে বুঝি যদি 6 টাকা যদি কেনা দাম হয় বা কস্ট প্রাইস হয়, তাহলে তোমার লাভ হবে 1 টাকা, এটা প্রফিট, বুঝে গেছে? 6 টাকায় কিনে 1 টাকায় যদি তুমি লাভ করো, তাহলে বিক্রি করবে কত টাকায়? বিক্রি করবে 7 টাকায়, তাই না? 6 টাকায় কিনে 1 টাকা লাভ করতে গেলে তোমাকে বিক্রি করতে হবে, আর সেলিং প্রাইস হবে 7 টাকা। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যদি আমি জিনিসটা কস্ট প্রাইস 6 টাকা হয়, তাহলে আমি বিক্রি করব 7 টাকায়, বিক্রি করব 7 টাকা, এই সেলিং প্রাইসটা হবে 7 টাকা, তবেই আমার গিয়ে 1 টাকা প্রফিট হবে। কিন্তু আমি এই সবে এইখানে দেখলাম যে 5 টাকা বিক্রয় মূল্য, 1 টাকা ডিসকাউন্ট, 6 টাকা মার্ক প্রাইস। বিক্রয় মূল্য আমি দুবার আলাদা করতে পারবো না, তার কারণ আমি একটা নির্দিষ্ট বইয়ের উপরে কাজটা করছি। তাহলে এইখানে বিক্রয় মূল্যটাকে সমান করতে হবে। বিক্রয় মূল্য সমান করার সিস্টেম হচ্ছে এইখানে 5 আছে, তাহলে 5 দিয়ে তুমি এই রেশিওটাকে পুরো 5 দিয়ে গুণ করো। আর এখানে যেহেতু 5 ছিল, তাহলে এই 7 দিয়ে এই রেশিওটাকে সবগুলোকে 7 দিয়ে গুণ করবে। যেটা তোমার দরকার লাগবে সেটা পরের প্রশ্ন। সিস্টেমটা হচ্ছে দেখো আমি এইখানেও 35 করলাম, এইখানেও 35 হলো, অর্থাৎ বিক্রয় মূল্যটাকে আমি সমান করলাম। এবার কি বলেছে? ছাড় ও ক্রয় মূল্যের অনুপাত কত? আমি এখানে ছাড় কত দেখতে পাচ্ছি? 7। আমি এখানে ক্রয় মূল্য কত দেখতে পাচ্ছি? 30। তোমাকে বলেছে ছাড় বা ডিসকাউন্ট এবং ক্রয় মূল্য বা কস্ট প্রাইসের অনুপাত কত। ডিসকাউন্ট যদি 7 হয় তাহলে ক্রয় মূল্য 30, এটাই চেয়েছে, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে করে লেটেস্ট আপডেট তোমার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছায়। এবং ভিডিওটি লাইক করতে পারো না, আর বন্ধুদেরকেও কিন্তু শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।